বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। আজ শুনবেন ত্রয়োদশ পর্ব। পাঠ ও প্রয়োগ অরুময় চক্রবর্তী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। অপু সেদিন জেলে পাড়ায় কড়ি খেলিতে গিয়াছিল। বেলা 2টা বা 2:30টার কম নয়। রৌদ্র অত্যন্ত প্রখর। প্রথমে সে 3 কড়ি জেলের বাড়ি গেল। 3 কড়ির ছেলে বঙ্কা পেয়ারা তলায় বাখারি চাঁচিতেছিল। অপু বলিল, এই কড়ি খেলবি? খেলিবার ইচ্ছা থাকিলেও বঙ্কা বলিল, তাহাকে এখনই নৌকোয় যাইতে হইবে। খেলা করিতে গেলে বাবা বকিবে। সেখান হইতে সে গেল রামচরণ জেলের বাড়ি। রামচরণ দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। অপু বলিল, হৃদয় বাড়ি আছে? রামচরণ বলিল, হৃদয় কি কেন ঠাকুর? কড়ি খেলা বুঝি? এখন যাও, হৃদয় বাড়ি নেই। ঠিক দুপুরবেলায় ঘুরিয়া অপুর মুখ রাঙা হইয়া গেল। আরও কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়াবিদের বাড়ির নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়া তার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তেঁতুলতলায় কড়ি খেলার আড্ডা খুব জমিয়াছে। সকলেই জেলে পাড়ার ছেলে। কেবল ব্রাহ্মণ পাড়ার ছেলের মধ্যে আছে পটু। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই, কারণ পটুর যে পাড়ায় বাড়ি অপুদের বাড়ি হইতে তাহা অনেক দূর। অপুর চেয়ে বয়সে পটু কিছু ছোট। অপুর মনে আছে, প্রথম যেদিন সে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি হইতে যায়, সেই দিন এই ছেলেটিকেই সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে পুরিয়া চিবাইতে দেখিয়াছিল। অপু তাহার কাছে গিয়া বলিল, কটা করি? পটু কড়ির গেঁজে বাহির করিয়া দেখাইল। রাঙা সুতার বুনানি ছোট্ট গেঁজেটি তাহার অত্যন্ত শখের জিনিস। বলিল, 17টা এনেছি, 7টা সোনা গেঁটে, হেরে গেলে আরও আনব। পরে সে গেঁজিটা দেখাইয়া হাসি মুখে কহিল, কেমন যে দেখছিস, গেঁজিটায় 1 পণ কড়ি ধরে। খেলা আরম্ভ হইল। প্রথমটা পটু হারিতেছিল, পরে জিতিতে শুরু করিল। কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতের লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে। সেই জন্যই সে দিগ্বিজয়ের উচ্ছ্বাসায় প্রলুব্ধ হইয়া এতদূর আসিয়াছিল। খেলার নিয়মানুসারে পটু ওপর হইতে টুক করিয়া বড় কড়ি দিয়া তাক ঠিক করিয়া মারিতেই যেমন একটা কড়ি বোঁ করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায়, অমনি পটুর মুখ অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া ওঠে। পরে সে জিতিয়া পাওয়া কড়িগুলি তুলিয়া গেঁজের মধ্যে পুরিয়া লোভে ও আনন্দে বারবার গেঁজেটির দিকে চাহিয়া দেখে সেটা ভর্তি হইতে আর কত বাকি। কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল। একজন পটুকে বলিল, আর 1 হাত তফাত থেকে তোমায় মারতে হবে ঠাকুর, তোমার হাতে টিপ বেশি। পটু বলিল, বারে তা কেন? টিপ বেশি থাকাটা দোষ বুঝি? তোমরাও যেত না, আমি তো কাউকে বারণ করিনি। পরে সে চারিদিকে চাহিয়া দেখিল জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে। পটু ভাবিল, এত বেশি কড়ি আমি কোনোদিন জিতিনি, আজ আর খেলছি না। খেললে কি আর এই কড়ি বাড়ি নিয়ে যেতে পারবো? আবার 1 হাত বাদ বেশ, সব হেরে যাব। হঠাৎ সে কড়ির ছোট্ট থলিটি হাতে লইয়া বলিল, আমি 1 হাত বেশি নিয়ে খেলবো না, আমি বাড়ি যাচ্ছি। পরে জেলের ছেলেদের ভাবভঙ্গি ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাতসারে নিজের কড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া রাখিল। একজন আগাইয়া আসিয়া বলিল, তা হবে না ঠাকুর, কড়ি জিতে পালাবে বুঝি? সঙ্গে সঙ্গে সে হঠাৎ পটুর থলিসুদ্ধ হাতটা চাপিয়া ধরিল। পটু ছাড়াইয়া লইতে গেল, কিন্তু জোরে পারিল না। বিষণ্ণ মুখে বলিল, বারে ছেড়ে দাও না আমার হাত। পেছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল। সে পড়িয়া গেল বটে, কিন্তু কড়ির থলি ছাড়িল না। সে বুঝিয়াছে এইটি কাড়িবার জন্য ইহাদের চেষ্টা। পড়িয়া গিয়া সে প্রাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল, কিন্তু একে সে ছেলে মানুষ, তাহাতে গায়ের জোরও কম। জেলে পাড়ার বলিষ্ঠ ও তাহার চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ যুঝিতে পারিবে? হাত হইতে কড়ির থলিটি অনেকক্ষণ কোন ধারে ছিটকাইয়া পড়িয়াছিল। কড়িগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল। অপু প্রথমটা পটুর দুর্দশায় একটু খুশি না হইয়াছিল তাহা নয়, কারণ সেও অনেক কড়ি হারিয়াছে। কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া, বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। সে ভিড় ঠেলিয়া আগাইয়া গিয়া কহিল, ছেলে মানুষ, ওকে তোমরা মারছো কেন? পারে ছেড়ে দাও, ছাড়ো। পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেল, কিন্তু পিছন হইতে কাহার হাতের ঘষি খাইয়া খানিকক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না। তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল। অপুকেও সেদিন বেদম প্রহার খাইতে হইত নিশ্চয়ই, কারণ তাহার মেয়েলি ধরনের হাতে পায়ে কোনো জোর ছিল না। কিন্তু ঠিক সময়ে নীরেন এই পথে আসিয়া পড়াতে বিপক্ষ দল সরিয়া পড়িল।
পটুর লাগিয়াছিল খুব বেশি। নীরেন তাহাকে মাটি হইতে উঠাইয়া গায়ের ধুলা ঝাড়িয়া দিল। একটু সামলাইয়া লইয়াই সে চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল ছড়ানো কড়িগুলোর দু একটি ছাড়া বাকিগুলি অদৃশ্য, মায় কড়ির থলিটি পর্যন্ত। পরে সে অপুর কাছে সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, অপুদা, তোমার বেশি লাগেনি তো? এত দূরে ঠিক দুপুরবেলা জেলের ছেলেদের দলে মিশিয়া কড়ি খেলিতে আসিবার জন্য নীরেন দুজনকেই বকিল। সময় কাটাইবার জন্য নীরেন পাড়ার ছেলেদের লইয়া অন্যদারায় চণ্ডীমণ্ডপে পাঠশালা খুলিয়াছিল। সেখানে গিয়া কাল হইতে পড়িবার জন্য দুজনকেই বারবার বলিল। পটু চলিতে চলিতে শুধুই ভাবিতেছিল, কেমন সুন্দর কড়ির গেঁজিটা আমার। সেদিন অত করে চিবাসের কাছে চেয়ে নিলাম, গেল। আমি যদি কড়ি জিতে আর না খেলিতে ওদের কি, সে তো আমার ইচ্ছে। বাড়ি ঢুকিয়াই অপু দুর্গাকে বলিল, দিদি, শিউলিতলায় গুঁড়ির কাছে আমি একটা বাঁকা কঞ্চি রেখে গিয়েছি, আর তুই বুঝি সেটাকে ভেঙে দুখণ্ড করে রেখেছিস? অপু সেখানে কি ভাঙিয়াছিল ঠিকই। আহা, ভারী তো একখানা বাঁকা কঞ্চি, তোর যত পাগলামি। বাঁশ বাগানে খুঁজলে কঞ্চি আর মিলবে না বুঝি? কঞ্চির ভারী অমিল কি না? অপু লজ্জিত মুখে বলিল, অমিল না তো কি, তুই এনে দে দেখি ওই রকম একখানা কঞ্চি। আমি কত খুঁজে পেতে নিয়ে আসবো, আর তুই সব ভেঙে চুরে রাখবি, বেশ তো? তার চোখে জল আসিয়া গেল। দুর্গা বলিল, দেবো এখন এনে, যত চাস, কান্না কিসের? বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস। একখানে শুকনো হালকা গোড়ার দিক মোটা আগার দিক সরু বাঁকা কঞ্চি হাতে করিলেই অপুর মন পুলকে শিহরিয়া ওঠে। মনে অদ্ভুত সব কল্পনা জাগে। একখানা বাঁকা কঞ্চি হাতে করিয়া একদিন সে সারা সকাল কি বৈকাল আপন মনে বাঁশবনের পথে কি নদীর ধারে বেড়াইয়া বেড়ায়। কখনো রাজপুত্র, কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো মহাভারতের অর্জুন। কল্পনা করে ও আপন মনে বিড়বিড় করিয়া কাল্পনিক ঘটনা, যাহা ওই অবস্থায় তাহার জীবনে ঘটিলে তাহার আনন্দ হইত, সেই সব ঘটনা বলিয়া যায়। কঞ্চি যত মনির মতো হালকা হইবে ও পরিমাণ মতো বাঁকা হইবে, তাহার আনন্দ কল্পনা ততই পরিপূর্ণতা লাভ করে। কিন্তু সেরকম কঞ্চি সংগ্রহ করে যে কত শক্ত, অপু তাহা বোঝে। কত খুঁজিয়া তবে একখানা মেলে। অপু যে বাঁকা কঞ্চি হাতে এরকম করিয়া বেড়ায়, এ কথা কেউ না শুনিতে পারে, অপুর সেদিকে অত্যন্ত চেষ্টা। এরূপ অবস্থায় লোকে তাহাকে আপন মনে বকিতে দেখিলে পাগল ভাবিবে বা অন্য কিছু মনে করিবে। এই আশঙ্কায় সে পারতপক্ষে জনসমাগমপূর্ণ স্থানে অথবা যেদিকে কেহ হঠাৎ আসিয়া পড়ে সেসব দিকে না গিয়া নদীর ধারে নির্জন বাঁশবনের পথে নিজেদের বাড়ির পেছনে তেঁতুল তলায় ঘোরে। এই অবস্থায় তাকে কেহ না দেখে সেদিকে তাহার অত্যন্ত সতর্ক দৃষ্টি। কচ্ছিত যদি কেহ আসিয়া পড়ে, তখন সে জিভ কাটিয়া হাতের কঞ্চিখানা ফেলিয়া দেয়, পাছে কেহ কিছু মনে করে। এই জন্য তাহার ভারী লজ্জা। কেবল জানে তাহার দিদি, দিদি তাহাকে এই অবস্থায় দু একবার দেখিয়া ফেলিয়াছিল। কাজেই দিদির কাছে আর লুকাইয়া কি হইবে। তাই সে বাঁকা কঞ্চির কথা দিদিকে স্পষ্ট জিজ্ঞাসা করিল। অন্য লোক হইলে লজ্জায় অপু কখনো এ কথার উল্লেখ করিতে পারিত না। যদিও কেহই জানে না অপুর সহিত বাঁকা কঞ্চির কি রহস্যময় সম্পর্ক, তবুও অপুর মনে হয় সকলেই সে কথা জানে। বলিলেই সকলে তাহাকে পাগল বলিয়া ঠাট্টা করিবে। কি বুঝিবে, একখানা বাঁকা কঞ্চি হাতে পাইলে সে না খাইয়া দেয়া নদীর ধারে কি কোনো জনহীন বনের পথে কি অপূর্ব আনন্দেই সারাদিন একা একা কাটাইয়া দিতে পারে। দিদিকে অনুরোধ করিয়াছিল, মাকে যেন এসব বলিস নে দিদি। দুর্গা বলে নাই। সে জানে অপু একটা পাগল, ভারী মমতা হয় ওর উপর। ছোট্ট বোকা আদুরে ভাইটা, এসব মাকে বলিয়া কি হইবে। মধু সংক্রান্তির ব্রতের পূর্বদিন সর্বজয়া ছেলেকে বলিল, কাল তোদের মাস্টারমশাইকে নেমন্তন্ন করে আসিস, বলিস দুপুরবেলা এখানে খেতে। মোটা চালের ভাত, পেঁপের ডালনা, ডুমুরের শক্তনি, থোড়ের ঘণ্ট, চিংড়ি মাছের ঝোল, কলার বড়া ও পায়েস। দুর্গাকে তাহার মা পরিবেশন কার্যে নিযুক্ত করিয়াছে। নিতান্ত আনাড়ি। ভয়ে ভয়ে এমন সন্তর্পণে সে ডালের বাটি নিমন্ত্রিতের সম্মুখে রাখিয়া দিল, যেন তাহার ভয় হইতেছে এখনই কেহ বকিয়া উঠিবে। অত মোটা ডালের ভাত নীরেনের খাওয়া অভ্যাস নাই। এত কম তৈলকৃতের রান্না তরকারি কি করিয়া লোকে খায় তাহা সে জানে না। পায়েস পানসে, জল মেশানো দুধের তৈরি। একবার মুখে দিয়াই পায়েস ভোজনের উৎসাহ তাহার অর্ধেক কমিয়া গেল। অপু মহা খুশি ও উৎসাহ সহকারে খাইতেছিল। এত সুখাদ্য তাহাদের বাড়িতে দু একদিন মাত্র হইয়াছে। আজ তাহার স্মরণীয় উৎসবের দিন। আপনি আর একটু পায়েস নিন মাস্টারমশাই। নিজে সে ইটোটা বারবার দিদির কাছে চাহিয়া লইতেছিল। বাড়ি ফিরিলে গোকুলের বউ হাসি মুখে বলিল, দুর্গাকে পছন্দ হয় ঠাকুরপো? দিব্যি দেখতে শুনতে। আহা, গরিবের ঘরের মেয়ে, বাপের পয়সা নেই, কার হাতে যে পড়বে, সারা জীবন পড়ে পড়ে ভুগবে। তা তুমি ওকে বিয়ে করো না কেন ঠাকুরপো? তোমাদেরই পাল্টি ঘর, মেয়েও দিব্যি।
ভাই বোনের দুজনের কেমন যে বেশ পুতুল পুতুল গড়ন। জরিপের তাঁবু হইতে ফিরিতে গিয়া নীরেন সেদিন গ্রামের পিছনের আমবাগানের পথ ধরিয়াছিল। একটা বনি ঘেরা সরু পথ বাহিয়া আসিতে আসিতে দেখিল বাগানের ভেতর হইতে একটি মেয়ে সম্মুখের পথের উপরে আসিয়া উঠিতেছে। সে চিনিল অপুর বোন দুর্গা। জিজ্ঞাসা করিল, কি কি তোমাদের বাগান বুঝি এইটে? দুর্গা পিছন ফিরিয়া চাহিয়া দেখিয়া লজ্জিত হইল, কিছু বলিল না। পরে সে পথের পাশে দাঁড়াইয়া নীরেনকে পথ ছাড়িয়া দিতে গেল। নীরেন বলিল, না না খুকি, তুমি চলো আগে আগে, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। ওইদিকে একটা পুকুরের ধারে গিয়ে পড়েছিলাম, তারপর পথ খুঁজে হয়রান। যে বোন তোমাদের দেশে! দুর্গা যাইতে যাইতে হঠাৎ থামিয়া ঘাড় বাঁকাইয়া নীরেনের মুখের দিকে চাহিবার চেষ্টা করিল। সঙ্গে সঙ্গে তাহার কাপড়ের ভেতর হইতে কিসের ফল গোটা কতক পথের ওপর পড়িয়া গেল। নীরেন বলিল, কি যেন পড়ে গেল খুকি? কিসের ফল ওগুলো? দুর্গা নিচু হইয়া কুড়াইতে কুড়াইতে সংকুচিতভাবে বলিল, ও কিছু না, মেটে আলু। মেটে আলু খেতে ভালো লাগে বুঝি? কি করে খায়? এই প্রশ্ন দুর্গার কাছে অত্যন্ত কৌতূহলজনক ঠেকিল। একটি 5 বছরের ছেলে যা জানে, চশমা পরা একজন বিজ্ঞ ব্যক্তি তাহা জানে না। সে বলিল, এই ফল তো খায় না, এ তো তেতো। তবে তুমি যে? দুর্গা সলজ্জ সুরে বলিল, আমি নিয়ে যাচ্ছি এমনি খেলবার জন্যে। এই কথা তাহার মনে ছিল যে এই চশমা পরা ছেলেটির সঙ্গেই সেদিন খুড়িমা ঠাট্টার ছলে তাহার বিবাহের কথা তুলিয়াছিল। তাহার ভারী কৌতূহল হইতেছিল ছেলেটিকে সে ভালো করিয়া দেখে, কিন্তু মধু সংক্রান্তির ব্রতের দিনেও তাহা সে পারে নাই, আজও পারিল না। অপুকে বলো কাল সকালে যেন বই নিয়ে যায়, বলবে তো? দুর্গা চলিতে চলিতে সম্মতিসূচক ঘাড়ে নাড়িল। আরেকটু গিয়া পাশের একটা পথ দেখাইয়া বলিল, এই পথ দিয়ে গেলে আপনার খুব সোজা হবে। নীরেন বলিল, আচ্ছা আমি চিনে যাব এখন, তোমাকে একটু এগিয়ে দিই, তুমি একলা যেতে পারবে? দুর্গা আঙুল দিয়া দেখাইয়া কহিল, ওই তো আমাদের বাড়ি একটু এগিয়ে গিয়ে, আমি তো এইটুকু একলা যাব এখন, আপনি আর। দুর্গাকে ইহার আগে নীরেন কখনো ভালো করিয়া দেখে নাই। চোখ দুটির অমন সুন্দর ভাব কেবল দেখিয়াছে ইহারি ভাই অপুর মধ্যে। যেন পল্লী প্রান্তের নিভৃত চৌত বকুল বিধির প্রগাঢ় শ্যামল স্নিগ্ধতা ডাগর চোখ দুটির মধ্যে অর্থ সুপ্ত রহিয়াছে। প্রভাত এখনো হয় নাই, রাত্রি শেষের অলস অন্ধকার এখনো জড়াইয়া আছে, তবে তাহা প্রভাতের কথা স্মরণ করাইয়া দেয় বটে। কত সুপ্ত আঁখির জাগরণ, কত কুমারীর ঘাটে যাওয়া, ঘরে ঘরে কত নবীন জাগরণের অমৃত উৎসব, জানালায় জানালায় ধূপগন্ধ। দুর্গা খানিক্ষণ দাঁড়াইয়া কেমন যেন উসখুস করিতে লাগিল। নীরেনের মনে হইল সে কি বলিবে মনে করিতে পারিতেছে না। সে বলিল, না খুকি, তোমাকে আর একটু এগিয়ে দিই, চলো তোমাদের বাড়ির সামনে দিয়েই যাই। দুর্গা ইতস্তত করিতে লাগিল, পরে একটু মুখ টিপিয়া হাসিল। নীরেনের মনে হইল এইবার সে কথা বলিবে। পরক্ষণে কিন্তু দুর্গা ঘাড় নাড়িয়া তাহার সহিত যাইতে হইবে না জানাইয়া দিয়া বাড়ির পথ ধরিয়া চলিয়া গেল। দুপুরবেলা ছাদে কাপড় তুলিতে আসিয়া গোকুলের বউ নীরেনের ঘরের দুয়ারে উঁকি দিয়া দেখিল। গরমে নীরেন বিছানায় শুইয়া খানিকটা এপাশ ওপাশ করিবার পর নিদ্রার আশায় জলাঞ্জলি দিয়া মেঝেতে মাদুর পাতিয়া বাড়িতে পত্র লিখিতেছিল। গোকুলের বউ হাসিয়া বলিল, ঘুমৌনি যে ঠাকুরপো? আমি ভাবলাম ঠাকুরপো ঘুমিয়ে পড়েছে বুঝি। আজ মোচার ঘণ্ট যে বড় খেলে না, পাতেই রেখে গেলে। সেদিন তো সব খেয়েছিলে। আসুন বৌদি, মোচার ঘণ্ট খাবো কি? বাঙালি কাণ্ড সব। যে ঝাল, তাতে খেতে বসে কি চোখে দেখতে পাই কোনটা ঘণ্ট কোনটা কি। গোকুলের বউ ঘরের দোয়ালের গবরাটে মাথাটা হেলাইয়া ঠেস দিয়া অভ্যস্তভাবে মুখের নিচু দিকটা আঁচল দিয়া চাপিয়া দাঁড়াইল। ইস ঠাকুরপো, বড্ড শহরে চাল দিচ্ছ যে, ওইটুকু ঝাল আর তোমাদের ওখানে কেউ খায় না না। মাফ করবেন বৌদি, এতে যদি ওইটুকু হয় তবে আপনাদের বেশিটা একবার খেয়ে না দেখে আমি এখান থেকে যাচ্ছি না। যা থাকে কপালে, যাহা 52 তাহা 53। দিন একদিন চক্ষু লজ্জার মায়া কাটিয়ে যত খুশি লঙ্কা। উমা, আমার কি হবে? চক্ষু লজ্জার ভয়েই শিলনোড়ার পাট তুলে দিয়ে চুপ করে বসে আছি নাকি ঠাকুরপো? শোনো কথা ঠাকুরপো, বলে কিনা যাহা 52। হাসির চোটে তাহার চোখে জল আসিয়া পড়িল। খানিকটা পরে সামলাইয়া লইয়া বলিল, আচ্ছা তোমাদের সেখানে গরম কেমন ঠাকুরপো? সেখানে কোথায়? কলকাতায় না পশ্চিমে? পশ্চিমে গরম কীরকম সে এখান থেকে কি বুঝতে পারবেন? সে বাংলাদেশ থেকে বোঝা যাবে না। বৈশাখ মাসের দিকে রাত্রে কি কেউ ঘরের মধ্যে শুতে পারে? ছাদে বিকেলে জল ধরে ছাদ ঠান্ডা করে রেখে তাইতে রাত্রে শুতে হয়। আচ্ছা তোমরা যেখানে থাকো এখান থেকে বহু দূর,
এখান থেকে রেলে প্রায় 2 দিনের রাস্তা। আজ সকালের গাড়িতে মাঝের পাড়া স্টেশনে চড়লে কাল দুপুর রাত্রে পৌঁছানো যায়। আচ্ছা ঠাকুরপো, শুনেছি নাকি গয়াকাশির দিকে পাহাড় কেটে রেল নিয়ে গিয়েছে? সত্যি? সত্যি, অনেক বড় বড় পাহাড়, ওপরে জঙ্গল, তার ভেতর দিয়ে যখন রেলগাড়ি যায় একেবারে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, গাড়ির মধ্যে আলো জ্বেলে দিতে হয়। গোকুলের বউ উৎসুক হয়ে বইল, আচ্ছা ভেঙে পড়ে না? ভেঙে পড়বে কেন বৌদি, বড় বড় ইঞ্জিনিয়ারে সুড়ঙ্গ তৈরি করেছে, কত টাকা খরচ করেছে, ভাঙলেই হলো। এই কি আপনাদের রায়পাড়ার ঘাটের ধাপ যে দুবেলা ভাঙছে? ইঞ্জিনিয়ার কোন জিনিস গোকুলের বউ তাহা বুঝিতে পারিল না, বলিল, পাহাড়টা মাটির না পাথরের? মাটিরও আছে, পাথরেরও আছে। না বৌদি, আপনি একেবারে পাড়াগে। আচ্ছা, আপনি রেলগাড়িতে কত দূর গিয়েছেন? গোকুলের বউ আবার কৌতুকের হাসি হাসিয়া উঠিল, চোখ প্রায় বুঝিয়া মুখ একটুখানি ওপরের দিকে তুলিয়া ছেলে মানুষের ভঙ্গিতে বইল, ভারী দূর গিয়েছে, একেবারে কাশি গয়া মক্কা গিয়েছে। সেই বছর পিসাসুরিয়া সতুনমার সঙ্গে আড়ংঘাটার যুগল কিশোর দেখতে গিয়েছিলাম, সেই আমার জন্মের মধ্যে কম্য রেলগাড়িতে চড়া। এই মেয়েটি অল্পক্ষণের মধ্যেই সামান্য সূত্র ধরিয়া তাহার চারিপাশের এমন একটা হাসি কৌতুকের জাল বুনিতে পারে, যাহা নীরেনের ভালো লাগে। যে ধরনের লোকের মনের মধ্যে আনন্দের এমন অফুরন্ত ভাণ্ডার থাকে, যার কারণে অকারণে অন্তর্নিহিত আনন্দের উৎস মনের পাত্র উপচাইয়া পড়িয়া অপরকেও সংক্রামিত করিয়া তোলে, এই পল্লীবধূটি সেই দলের একজন। আজকাল নীরেন মনে মনে ইহারই আগমনের প্রতীক্ষা করে, না আসলে নিরাশ হয়, এমনকি যেন একটা গোপন অভিমানও হইয়া থাকে। আচ্ছা বৌদি, আপনাদের সবাই চলুন একবার পশ্চিমে সব বেরিয়ে নিয়ে আসি। এই বাড়ির লোকে বেড়াতে যাবে পশ্চিমে? তুমিও যেমন ঠাকুরপো, তাহলে উত্তর মাঠের বেগুন খেতে চৌকি দেবে কে? কথার শেষে সে আর এক দফা ব্যঙ্গ মিশ্রিত কৌতুকের হাসি হাসিয়া উঠিল, একটু পরে গম্ভীর হইয়া নিচু সুরে বলিল, দেখো ঠাকুরপো, একটা কথা রাখবে? কী কথা বলুন আগে? যদি রাখো তো বলি। ও সাদা কাগজে সই করা আমার দ্বারা হবে না বৌদি, জানেন তো আইন পড়ি, আগে কথাটা শুনবো তারপর কথার উত্তর দেব। গোকুলের বউ দুয়ার ছাড়িয়া ঘরের মধ্যে আসিল, কাপড়ের ভেতর হইতে একটা কাগজের মোড়ক বাহির করিয়া বলিল, এই মাকড়ি দুটো রেখে আমায় 5টা টাকা দেবে? নীরেন বিস্ময় সুরে বলিল, কেন বলুন তো? সে এখন বলবো না। দেবে ঠাকুরপো? আগে বলুন টাকা দিয়ে কি হবে, নইলে কিন্তু। গোকুলের বউ নিম্ন সুরে বলিল, আমি এক জায়গায় পাঠাবো, দেখো তো এই চিঠিখানার উপরের ঠিকানাটা ইংরেজিতে কী লেখা আছে। নীরেন পড়িয়া বলিল, আপনার ভাই না বৌদি? চুপ চুপ, এ বাড়ির কাউকে বলো না যেন, 5টা টাকা চেয়ে পাঠিয়েছে। কোথায় পাবো ঠাকুরপো? কীরকম পরাধীন জানো তো, তাই ভাবলাম এই মাকড়ি দুটো, টাকা 5টা দাও কি ঠাকুরপো? হতভাগার ছোঁড়ার আর কি কেউ আছে ভূভারতে? গোকুলের বউয়ের গলার স্বর চোখের জলে ভারী হইয়া উঠিল। নীরেন বলিল, টাকা আমি দেবো বৌদি, 5টা হয় 10টা হয়, আপনি যখন হয় শোধ দেবেন, কিন্তু মাকড়ি আমি নিতে পারবো না। গোকুলের বউ কৌতুকের ভঙ্গিতে ঘাড় দুলাইয়া হাসি মুখে বলিল, তা হবে না ঠাকুরপো। বাহ, বেশ তো তুমি, তারপর আমি তোমার ঋণ রেখে মরে যাই আর তুমি? সে হবে না, ও তোমায় নিতেই হবে। আচ্ছা ঠাকুরপো, নিচে অনেক কাজ পড়ে রয়েছে। সে দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া গেল, কিন্তু সিঁড়ির কাজ পর্যন্ত গিয়া ফিরিয়া আসিয়া পুনরায় নিম্নস্বরে বলিল, কিন্তু টাকার কথা যেন কাউকে বলো না ঠাকুরপো, কাউকে না, বুঝলে? শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। আজ শুনলেন 13 পর্ব। পর্ব পাঠে আমি অরুময় চক্রবর্তী। পর্বটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।